চলুন আমরা আরেকটা ইমেল পড়ে ফেলি আজকে। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানু বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবাগ নামক গ্রামে। আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায়। এখন অবশ্য গ্রাম অনেক বড়, 80 দশকের কথা বলছি আমি। আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো। এক সারিতে 4টি পাকা দালান, বাড়ির সামনে উঠোন, তারপর সমান্তরালে বসার ঘর, বাংলা ঘর বলা হয়ে থাকে। বাড়ির পেছনে পুকুর, বাঁশঝাড়, তারপর ধুধু প্রান্তর। আল আমিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, বয়স 3 বছর, বেশ ফর্সা, দেখতে খুব সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল। গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায় ও নিস্তব্ধতা বিরাজ করত। আর ওই দিকটা অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আছে। সেটা না হয় আজ না বলি, ফিরে আসি আল আমিনের কথায়। ওই দিন দুপুর থেকেই আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশঝাড়ের নিচে। ঘরে নিয়ে আসা হয় তাকে। সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুরের পাড়ে খেলতে গিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। সমস্যা শুরু হয় সন্ধ্যার পরে। ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে। অদ্ভুত ভঙ্গিতে মোচড়াতে থাকে বিছানার ওপর। দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে। সবাই হুজুরকে ডাকতে বলে, আর আমার আপন মামা ডাক্তার ডাকতে গেলেন। বলা বাহুল্য, তখনকার সময় ডক্টর পাওয়া সহজ ছিল না। আর এর মধ্যেই আমার চাচাতো মামি, যিনি একটু এই সব বিষয় জানতেন, তিনি আল আমিনকে আল কোরআনের সূরা ইয়াসিন পড়ে ফু দিতে বলেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আল আমিন বিছানা থেকে উঠে দৌড় দেয়। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেনি। এত ছোট বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব। আবার খোঁজা হয়, লাইট হ্যারিকেন নিয়ে খুঁজতে। ইতোমধ্যে হুজুরও এসে পড়েন। আল আমিনকে বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। হুজুর দোয়া দুরূদ পড়েন। পানি পড়া আল আমিনের বাবাকে বাইরে রাখেন। তিনি বলেন যা, তা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন যে এ সারানো আমার সাধ্যের বাইরে, আপনারা অন্য হুজুর দেখেন। তিনি আর কিছু না বলে চলে যান। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সতর্ক দিতে পারেননি। তিনি তাকে সিলেট মেডিকেল নিয়ে যেতে বলেন। সারা বাড়ি শুদ্ধ আল আমিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ। দু তিনজন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হতো। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে সিলেট মেডিকেলে নিয়ে যেতে বলা হয়। ধীরে ধীরে রাতের বেলায় নিস্তেজ হয়ে পড়ে আল আমিন। ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না। ওই দিন সন্ধ্যায় শুরু হয় তাণ্ডব, যা দেখে হতবাক ডাক্তাররা। না, এর সাথে কোনো রোগের মিল নেই। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসে না। এইভাবে 3 দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো বড় হুজুরের কাছে নিয়ে যেতে বললেন। বিশ্বাস করতে বাধ্য হলেন এমনও কিছু আছে এই প্রকৃতিতে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের তখনকার এক বড় পীর সাহেবের কাছে। তিনি রাতে জিন হাজির করতে পারেন এবং 7 জন জিন জিনের নজরে পড়েছে আল আমিন। এবং এই 7 জিন একে অন্যের ভাই। 7 জিনই কোনো না কোনো ভাবে পঙ্গু। কারো হাত নেই, কারো পা নেই, কেউ অন্ধ তো কেউ বধির। তারা একসাথে থাকে এবং থাকে ওই পুকুরের পাশে বাঁশঝাড়ে। তাদের পিছু ছাড়ানো খুব কঠিন কাজ হবে, কারণ তারা পঙ্গু হওয়ায় খুব রাগী এবং গোয়ার টাইপের জিন ছিল। পীর সাহেব নিজেও অপারগতা প্রকাশ করেন আর বলেন এর সমাধান করতে হবে বাড়িতে। তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন। সেই তান্ত্রিক প্রথমে আসতে চায় না, পরে অনেক কাকুতি মিনতি করার পরে অনেক টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে। তান্ত্রিক বাড়িতে এসে বলে 3 দিন ভর দুপুরে আল আমিনকে ছাড়াতে হবে। যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে সে নিজেও জানে না। তান্ত্রিকরা ছিল 3 জন। তান্ত্রিকের বউ আর তার এটা মনে হয় পড়েছি আমি। এটা মনে হয় বাদ দেওয়াটাই ভালো, কারণ আমার কেন যেন মনে হচ্ছে এটা আমি পড়েছি। তো যাই হোক, আমার তার চাইতে আমরা বরং একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কাছে একটা অডিও ক্লিপ আছে। সেই অডিও ক্লিপটা শুনে আসবো এবং তারপরে আমাদের অতিথিদের ঘটনা আমরা আবারও পড়বো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
চলুন শুনে আসি ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসিলার, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান। আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা। আমি বর্তমান মহাখালীতে থাকি। বেশি কথা না বলে আজকে আমি আমার কাহিনীতে চলে যাচ্ছি। কাহিনীটা হচ্ছে 2015 সাল। 2015 সালে 16 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো সেই সুবাদে 2015 সালে আমি হোস্টেলে উঠেছি রোজার পর ঈদের পর। তো হোস্টেলের কাহিনী বলতে কিছু কথা বলা হচ্ছে। আমাদের হোস্টেলটা ছিল বাড়ির ভিতরে। ওইখানে থাকার সিস্টেম ছিল, কিন্তু খাবারের কোনো সিস্টেম ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার আনতো, আর আমি পাশে একটা কলেজে হোস্টেল ছিলাম, ওইখান থেকে খাবার আনতাম। তো আমাদের 6টা রুম ছিল। প্রথম নম্বর রুমে স্যার থাকতো, আর বাকি 5টা রুমে আমরা স্টুডেন্ট থাকতাম। তারপরে একটা স্টোর রুম। তবে আমি কাহিনী চলে যাচ্ছি। ঈদের পর স্যার, তখন আমাদের যে গার্ড স্যার ছিল তখন তিনি আসেনি। তো সবাই আমরা 2 নম্বর রুমে বসে সবাই আড্ডা দিতেছি। অনেকক্ষণ গান নাচ অনেকক্ষণ করার পরে রাত তখন 11টা মেবি বাজে। তো আমার একটা ফ্রেন্ড ওয়াশরুমে পাইছে, ওয়াশরুমে যাচ্ছে। তো ওয়াশরুমে যাইতে হলে ওই স্টোররুমটা ক্রস করতে হয়। সে যাওয়ার পথে একটা বাচ্চার কান্না তার কানে লাগে আর কি। সে প্রথমে পাত্তা না দিয়ে চলে গেছে। তারপর ওয়াশরুম করার আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকতেছে। তো সেই সুবাদে পিছনে তাকানোর পর দিকে 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কান্না করতেছে। সে একটা দৌড় মেরে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেছে। আমরা সবাই ধরাধরি করে ওর বিছানার উপর নিলাম, মাথায় বালতিতে পানি ঢাললাম। ঢালার পর আমরা তার থেকে কাহিনীটা শোনার পর থেকে আমরা প্রায় প্রতিজন স্টুডেন্ট ছিলাম, সবাই ভয় পেয়ে গেছি। তারপর নিত্য নতুন আমাদের এই প্রবলেমটা হইতেছে। হঠাৎ করে দেখতেছি যে আপনার ওই রাতে প্রবলেমটা বেশি হতো। আর আমাদের স্যার যিনি ছিলেন 10টা বাজে, তিনি তার বাসার পাশে ছিল বিদায় তিনি চলে যেতেন হোস্টেল থেকে। হঠাৎ করে রাত 10টা বাজে দেখা যেত যে হঠাৎ করে আপনার টিনের উপর কিছু পড়তো, মানুষের মতো একটা থাপ করে আওয়াজ হতো। তারপর মানুষ যেভাবে হাঁটে সেরকম আওয়াজ হতো। আর বিশেষ একটা ঘটনা হচ্ছে, আমরা খাবার যেহেতু আমাদের সুবিধা ছিল না, আমরা রাত্রে কেক নিয়ে আসতাম সকালে খাওয়ার জন্য। দেখা যাইতো যে আমরা কেক আমাদের যেই ব্যাগে রাখতাম, তালা দিয়ে রাখতাম। কেক ঠিক ব্যাগে প্যাকেট ছিল, কিন্তু প্যাকেটের ভিতরে কেক কোনো সময় থাকতো না। এটা মনে করতাম যদি ফ্রেন্ড সার্কেল খেয়ে ফেলতো, এমন না। কেকের প্যাকেট থাকতো, কিন্তু কেকের ভিতরে কেকটা থাকতো না। তো একদিন ঝগড়ার বিবাদে আমাকে 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হয়। তো এই রুমটা দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর আমার একটা ফ্রেন্ড ছিলাম। তো ওই 4 নম্বর রুমে যাওয়ার পর থেকে আমার সাথে এই কাহিনীটা হয়েছে। তো ওই রুমে যাওয়ার পর যে আমার একদম দুই সাইডে আমরা দুজনে থাকতাম। ওই রুমে 4 জন থাকতে পারতাম, কিন্তু কোনো সময় আমরা 4 জন ছিলাম না। 2 জনে স্যার রাখতো। কেন রাখতো স্যার সেটা ভালো জানতো। তা আমি রাত যখন হইতো তখন ফিল করতাম যে আমার পাশে কেউটা আছে। এটা আমি ফিল করতাম যে আমার পাশে ফিল করতাম যে পাশে কি যেন আছে। আর প্রচুর একটা মহিলার কান্নার আওয়াজ শুনতাম, মাঝে মধ্যে ঝুমুরের আওয়াজ, বা মাঝে মাঝে খুব চিৎকার করে কান্না। এইটার দিকে আমি নিতান্ত খুব ভয় পাইতেছি। তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, তারাও নাকি সেটা শুনতেছে। তো তারপরে আমি তার পাত্তা না দিয়ে নিত্য হইতেছে, আমি তার পাত্তা দিতাম না। একদিন যে আমার রুমমেট ছিল, সে বাড়িতে চলে গেছে। আমি রুমে একা ছিলাম। সবাই আড্ডা দিলাম। স্যার যাওয়ার পরে খাওয়া দাওয়া হইলো। সবাই ঘুমাইতে পড়তে 12টা বাজলো। সবাই সবার রুমে চলে গেছে, আমি আমার রুমে একা শুয়েছি। তো মনে হয় আধা ঘন্টা আমি ঘুমাইনি। আমি ফিল করতেছি একটা কান্না আমার কানে বাজতেছে। তা আমি এটা পাত্তা না দিয়ে আমি একদম চোখ বন্ধ করে হাত মুখ শুয়ে আছি। আমি কিছুক্ষণ পরে ফিল করতেছি আমি ভাসতেছি, এরকম কিছু একটা ভাসতেছি আমার মনে হচ্ছে। তারপর আমি চোখ খুললাম। চোখ খোলার পর আমি যা দেখলাম তা আসলে আমি কোনো সময় দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একটা সাদা পরা কাপড় পরা এক মহিলা, তার মুখটা খুব বিবর্ষ ছিল, দাঁতগুলো মনে হয় কিছু একটা খাইছে, খুব রক্তাক্ত, চোখের জায়গা নাই। আর চুলগুলো মনে হয় সাপের যেভাবে প্যাঁচে ওইরকম আর কি। তা আমি যতটুকু দোয়া জরুস পর আমি পড়তেছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। হাত পা লাগা খুব ট্রাই করতেছি, হইতেছে না। চিল্লা দরজা ট্রাই করতেছি, কিছু হইতেছে না। অনেকক্ষণ যাবত এরা হইতেছে। তারপর হঠাৎ করে আমার
আমি দেখতেছি আমি না হাত পা লাটতে পারছি, চিল্লান দিলাম, তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার ফ্রেন্ডস সবাই আসলো, দরজা ভাঙলো, ভাঙার পরে আমার পানি টানি ঢাললো, তারপর আমি ঠিক হলাম। তারপর আমি আমার আগে যারা ছিল আমাদের হোস্টেলে, আমি বড় ভাইদেরকে জানালাম যে ভাই আসলে এই কাহিনী ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা। তো উনি আমাকে বললো যে 4 নম্বর রুমে আমরা যখন ছিলাম তখন 4 নম্বর রুমটা খুব অফ ছিল, তোমরা হয়তো বা স্টুডেন্ট বেশি সেই জন্য হয়তো খুলছে, কিন্তু 4 নম্বর রুমটা কিসের জন্য বন্ধ ছিল আমরা জানতাম না, হয়তো বা কিছু আছে। আর আমরা কিছু মানে আন্দাজ করছি যে এরকম কিছু না আছে, কিন্তু স্যার আমাদেরকে কোনোদিন বলে নাই। তা আমরা প্রতিনিয়ত আপনার এই কান্না বা মানে ওর আমার সাথে মানে নিত্য মানে এটা হইতেছে, বাচ্চার কান্না বা মহিলা হাসি যমুনা মানে আমার সাথে হইতেছে। তো হওয়ার পর আমি আমার আব্বুকে জানালাম। তো আব্বু আবার এক হুজুরের সাথে কথা বললো, তো হুজুরকে নিয়ে তো আমি আমার হোস্টেলে একদিন গেলাম। যাওয়ার পরে উনি অনেকক্ষণ মানে আমার হোস্টেলটা ঘুরলো, ঘোরার পর আমার থেকে জানলো, আমার ফ্রেন্ড থেকে জানলো। জানার পরে উনি আমার কিছু বললো না, তা আমার আব্বুকে বলছে। তা আমার আব্বু থেকে আমার শোনা যে দীর্ঘদিন প্রায় অনেক বছর আগে এটা একটা মহিলা হোস্টেল ছিল, এটা একটা লেডিস হোস্টেল ছিল। তো একটা মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তানের মা হয়ে গেছিল। তো এখানে বাচ্চারা অনেকদিন সে বাড়িতে যায় না, এখানে বাচ্চারা প্রসব করছিল। তারপরে তার যে বয়ফ্রেন্ড ছিল সে তার এই বাচ্চাকে স্বীকার করেনি। তো 2-3 মাস যাওয়ার পর সে যখন তার ওই বয়ফ্রেন্ড তার বাচ্চাকে স্বীকার করতেছে না, তারপর নাকি সে তার বাচ্চাকে নিজের হাতে হত্যা করে নিজে 4 নম্বর রুমে আমি যে বেডে ঘুমাইতাম ওই বেডের উপরে সে ফাঁসি দিছে। তারপর নাকি মানে অনেক তারপর থেকে নাকি হোস্টেলে মানে অনেকদিন বন্ধ ছিল, কারণ তারপর থেকে নাকি তার আত্মা বা লেটেস্ট হোস্টেল অনেক বছর অফ ছিল, এটা 15 বছরের মতো। তো অফ থাকার কারণে তারপর আমাদের আগের যারা 2 বেশ সিনিয়র ছিল তাদের থেকে স্টার্ট হয়েছে, কিন্তু তাদের সময় 4 নম্বর রুমটা অফ ছিল। এটা আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ওই রুমে ছিলাম আর কি। এই হচ্ছে ভাই আসলে আমার ঘটনা আজকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের থার্ড যে অতিথি তার কাছে। আপনি এখানে চলে আসেন। হ্যাঁ, আপনার সাথে আমি নেক্সট ঘটনাটা আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি অনেক দূর থেকে এসেছেন, আমরা সবাই জানি। তারপরে আপনি আজকে আমাদের এখানে এসেছেন, যে আপনাকে অনেক ধন্যবাদ। এই ওয়েদারের মধ্যে এত দূর থেকে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি আপনার সাথে ঘটনায়, এবং আপনার নামটা কি একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনিই বলেন, তারপর আপনার ঘটনায় যাই। থ্যাংক ইউ রিসেল ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই, সরি। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, আমি এসেছি গাজীপুর থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা, আজ থেকে আরো প্রায় 2 বছর আগে। সময়টা ছিল 2017 সাল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমরা 4-5টা ফ্রেন্ড, আমরা একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম। সেইখানে আমরা যে 5 জন ফ্রেন্ড ছিলাম, তার মধ্যে ছিল 2 জন মেয়ে আর ছিল 3 জন ছেলে। তো একদিন আমাদের স্যার একটু লেট করে আসার কারণে আমরা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম। তো তার মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ঈশা। মেয়েটা বলতেছিল যে ও নাকি কিছু একটা ফিল করে, যে ওর আশেপাশে কেউ আছে, ও মাঝে মধ্যে চিল্লানোর আওয়াজ পায়, বা এরকম যে ওর বাসার উপরের তালা যেটা অনেকদিন যাবৎ বন্ধ পড়েছিল, সেইখানে হয়তো মানে কোনো ফ্যামিলি মেম্বার এখনো আছে, সেখানে বাচ্চার দৌড়াদৌড়ি, ফ্যামিলির নয়েজ এক্সেট্রা এক্সেট্রা সে শুনতে পায়। কিন্তু সে পরের দিন সকালবেলা উঠে যখন তার মাকে যখন সব ঘটনা বললে পরে তার মা বলে যে না, তার মা কিছু শোনে না, ইনফ্যাক্ট তার বাবাও কিছু শোনে না, পুরো বিল্ডিং এর কেউ কিছু শোনে না, শুধুমাত্র ওই সব সময় শোনে। তো তখন আমাদের বলেছিল যে, আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে উপরের রুমটা কি জন্য বন্ধ, তখন সে বলেছিল যে তার উপরের রুমটা বন্ধ কারণ তাদের ওই রুমে প্রায় 2 বছর আগে, আই মিন 2015 বা 16 সালের দিকে হয়তো ওই রুমে কেউ একজন, কোনো একটা মেয়ে সুইসাইড করছিল ফাঁস নিয়ে। তো যার কারণে তারপর থেকে ওই রুমে আর কাউকে উঠতে দেওয়া হয় না, ওই রুম সবসময় অফ থাকে। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মোনায়েম, আমরা দুজন ওইটা নিয়ে অনেক মজা নিলাম। আমরা দুজন বললাম যে না, এগুলা কিছু না, তুই আমাদের ভয় পাওয়ানোর জন্য এগুলো বলতেছিস, এক্সেট্রা এক্সেট্রা, অনেক মজা নিলাম। তখন ও বললো যে ঠিক আছে, তাহলে তোরা যদি এগুলো দেখতে চাস একদিন আমার বাসায় থাক, আমার বাসায় থাকলে তোরা বুঝতে পারবি, তোরা জিনিসটা হয়তো তোরাও ফিল করতে পারবি। তো তখন আমি আর মোনায়েম দুইজনে চিন্তা করলাম যে কি করা যায়, ওরা বললাম যে ঠিক আছে তাহলে একদিন থাকি। তো বিষয়টা, এই ঘটনাটাও আবার আমাদের একটা বড় ভাই আরাফাত হোসেন হৃদয় ভাই, ওনার সাথেও শেয়ার করলাম। তো উনিও বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একদিন গিয়ে থাকো, থেকে দেখো কি হয়। পরে আমি আর মোনায়েম একদিন একটা ডেট ঠিক করলাম যে আমরা একদিন যাবো, এখানে গিয়ে তারপর থাকবো। আমাদের ফ্রেন্ড ঈশাকেও আমরা বললাম যে আমরা অমুক দিন আসতেছি। তো
তো আমরা দুজনেই আমাদের বাসায় কিছু জানাইনি, কিছু না জানাই জাস্ট এমনিতেই নর্মালি আমরা বলছি যে আমরা বাইরে থাকবো। তো সেই রিজনটা নিয়ে আমরা ওখান থেকে এসে আমাদের ফ্রেন্ডের বাসায় আসছি। তো তার আগে আমরা আবার ঈশাকে বলে রাখছিলাম, আমি আর মোনায়েম, যে আমরা দুজন ওই রুমটাতেই থাকবো যে রুমটাতে তালা বন্ধ করা আছে, যে মেয়েটা সুইসাইড করছিল। আমরা বলছিলাম ওইটা হচ্ছে ঈশাদের নিজস্ব বাসা। দ্যাটস আমি বলছিলাম যে ওর বাবার থেকে যাতে যেভাবে হোক চাবিটা কালেক্ট করে আমাদেরকে দেয়, আমরা ওখানে থাকি। তো আমরা রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমি আর মোনায়েম দুজনেই আমাদের ফোন, সাথে একটা টর্চ লাইট, কিছু খাবার এক্সেট্রা এক্সেট্রা সবকিছু নিয়ে আমরা রুমের মধ্যে গেলাম। তালা খুলে আমরা রুমের মধ্যে গেলাম। অনেকদিন রুমটা বন্ধ থাকার কারণে রুমের মধ্যে অনেক ময়লা ছিল, সেগুলো মোটামুটি নিজেদের কাছে যেগুলো ছিল মানে যন্ত্রপাতি ছিল আমাদের, সেগুলো দিয়ে আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা ওখানে একটা শোয়ার জন্য একটা করলাম যে আমরা এখানে রাত্রে শুয়ে তারপর কাটাবো। তো নিচে থেকে আমরা একটা লাইট আনছিলাম যাতে লাইটটা চালায় আমরা কিছুক্ষণ থাকতে পারি, আর একটা টেবিল ফ্যান আনছিলাম আমাদের ঈশার বাসা থেকে, ফ্রেন্ড যে ঈশা ওর বাসা থেকে। তো তারপর আমরা সেখানে আমি আর মোনায়েম রাত্রেবেলায় দুজন গল্প করতে করতে দুজন বিভিন্ন ধরনের কথা বলতে ফোনে ইউটিউব নেট চালাইতে প্রায় 2টা বাজে। তখন আমি আর মোনায়েম চিন্তা করি যে রাত প্রায় 2টা বাজে, তো এখন ঘুমানো উচিত, কারণ পরের দিন আবার স্কুল আছে, স্কুলে যাইতে হবে, স্কুল তো মিস দেওয়া যাবে না। পরে আমি আর মোনায়েম দুজন ঘুমানোর জন্য রেডি হচ্ছি, এমন সময় হঠাৎ করে আমাদের রুমের লাইট জ্বালানো ছিল, হঠাৎ করে রুমের লাইট অফ হয়ে গেল, আমাদের যে টেবিল ফ্যানটা চলতেছিল টেবিল ফ্যান অফ হয়ে গেল। তো দুজন একটু চিন্তার মধ্যে পড়লাম। তারপর আবার চিন্তা করলাম যে না, লোডশেডিং স্বাভাবিক, এটা হইতেই পারে, এটা ব্যাপার না। পরে দুজনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলাম। যখন ফ্ল্যাশ জ্বালানোর জন্য আমরা ফোনটা অন করি, দুইজনের একজনের ফোনেও তখন টোটালি চার্জ ছিল না। যেখানে আমরা 5 মিনিট আগেও দেখলাম যে আমার ফোনে 70% চার্জ আছে আর মোনায়েমের ফোনে 80% চার্জ আছে, তারপরেও সেখানে আমরা পরে দেখতে পাই যে আমাদের ফোন অন হচ্ছে না। একটু চিন্তার মধ্যে পড়লাম। তারপরে যখন আমাদের সাথে যে টর্চটা ছিল, সেই টর্চটা অন করার জন্য আমরা যখন টর্চটা অন করি, সেটা অন হচ্ছে না। তখন আরো বেশি আমাদের মধ্যে একটা ভয় কাজ করলো যে কি হচ্ছে আমাদের সাথে এটা। তো সাডেনলি আমরা এরকম করতে পারি যে আমরা দুইজন ছাড়াও হয়তো আমাদের রুমের মধ্যে আরো কেউ আছে। তখন পুরো রুম অন্ধকার, আমরা বুঝতে পারতেছি না কিছু, যে এখানে তো কোনো কিছু দেখাও যাচ্ছে না, আমাদের ফোন অফ, টর্চ অফ, আমরা কোনো কিছু দেখতেও পারতেছি না। এখানে যে কোনোভাবে দেখবো যে আমাদের এখানে কেউ আছে কিনা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আস্তে আস্তে জানালার দিকে যখন আসলাম, জানালার দিকে বাইরে তাকায় দেখি যে সব জায়গায় কারেন্ট আছে, সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, বাট আমাদের রুমটার মধ্যে লোডশেডিং। তখন হঠাৎ করে আমরা আবার এরকম সাউন্ড পাই যে আমরা যেই ছিলাম সেটা ছিল 6 তলা, তার উপরে হচ্ছে ছাদ। তো ওই বিল্ডিং এর ছাদে অনেকজন মানুষ একসাথে হাঁটাহাঁটি করতেছে। ইনফ্যাক্ট এরকম যে একটা মাঠে যদি ফুটবল খেলা হয় তাহলে সেখানে অনেক প্লেয়ার থাকে, আর সেই ছাদেও এরকম মনে হচ্ছে যে হয়তো উপরে ফুটবল খেলা হচ্ছে। তো দুইজনে চিন্তা ভাবনা করলাম যে এত রাত্রে তো ছাদে এত মানুষ আসার কথা না। তারপরও মোটামুটি একটা করলাম যে হয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তারপর আমরা যে রুমটা ছিলাম, আমাদের ফ্ল্যাটেই, আমাদের রুম থেকে পাশের রুম থেকে আমরা সাউন্ড পাই যে সেখানে কোনো একটা মহিলা তার মেয়েকে শাসন করতেছে, অনেক বকাঝকা করতেছে, কোনো একটা রিজনের কারণে অনেক বকাঝকা করতেছে। আমি আর মোনায়েম দুইজনের হাত ধরলাম, দুইজনের হাত ধরে পাশের রুমে যাওয়ার জন্য ট্রাই করলাম। গিয়ে দেখলাম কিছু নাই ওখানে, কিছুটা বাইরের থেকে আলো এসে কিছুটা দেখা যাচ্ছিল। তখন আমরা দেখলাম যে না, ওখানে কিছু। তারপর সেইখান থেকে আমি আর মোনায়েম চিন্তা করলাম যে না, এখন আর এই রুমে থাকা যাবে না, যদি এখানে থাকি আমাদের সাথে আজকে রাত্রে হয়তো অনেক খারাপ কিছু হইতে পারে। তো বাইরে যাওয়ার জন্য ট্রাই করলাম। যখন ট্রাই করলাম তখন দেখলাম যে আমাদের যে মেন যে দরজাটা, সেটা কোনোভাবেই আমরা অন করতে পারতেছি না। আমরা যে খুলে যে বাইরে যাব, এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। দরজা খোলা ট্রাই করলাম, জানালা খোলা ট্রাই করলাম, কোনোভাবেই কোনো জানালা বা দরজা, কোনো লক আমরা খুলতে পারতেছি না। তখন কি করব, দুজনে চিন্তা ভাবনা করলাম। দুইজনে আবার আমরা আগে যেখানে বেড করছিলাম ওখানে কোনো মতে ফিরে এসে দুইজনে মিলে যতটুকু আমরা সোরা, তারপর হচ্ছে দুরুদ শরীফ, আমরা যা জানতাম সবকিছু পড়া শুরু করলাম। দুইজনে পড়লাম। দুইজনে অনেকটা ঘাবড়ে গেছিলাম। ইনফ্যাক্ট দুইজন রাতে সেই সময় অনেকটা ঠান্ডা পড়ে গেছিল। হয়তো সেই সময় 4টা থেকে 4:30 বাজে এরকম। আমাদের সাথে আরো হচ্ছে, বিভিন্ন সময় মনে হচ্ছে যে আমাদের পাশ দিয়ে কেউ ঘুরতেছে, বিভিন্ন সময় মোনায়েমের মনে হচ্ছে ওরে কেউ ডাকতেছে, আমার মনে হচ্ছে আমার পাশ থেকে আমার কেউ ফিস ফিস করে কোনো কথা বলতেছে।
এরকম হইতে 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 একটা সময় আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে। যখন আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে তখন চিন্তা করি যে না, এখন হয়তো আমরা কিছুটা সেফ, এখন আর কোনো মতেই রুমের মধ্যে থাকা যাবে না। তখন অনেক চেষ্টা করে, অনেক রুমে অনেক ধাক্কাধাক্কি করে, অনেক কিছু ট্রাই করে, অনেকক্ষণ ট্রাই করার পরে রুমের দরজাটা খুললো। যখন খুললো আমি আর মুনায়েম আমাদের দুইজনের ফোন আর টর্চটা নিয়ে একটা দৌড় দিই। এক দৌড় দিয়ে আমাদের বাসা, ওই বাসার থেকে কিছুটা সামনে একটা মসজিদ ছিল, আমরা এক দৌড়ে মসজিদে যাই দুইজনেই। মসজিদে যাওয়ার পরে দুইজনেই উজু করে ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর আমরা হুজুরের সাথে কথা বলি, হুজুরকে সবকিছু বলি, ডিটেলসে ঘটনাটা। হুজুরকে বলার পরে হুজুর আমাদেরকে ঝেড়ে দেয়, হুজুরা যেভাবে ছাড়ে সেভাবে ঝেড়ে দেয়। ঝেড়ে দেওয়ার পরে বলে যে তোমরা ওই বিল্ডিং এর আশেপাশে কখনো যেও না, আর এইগুলা অনেক সময় থাকে, তো এইগুলার সাথে এরকম মানে মজা করা ঠিক না, নিজের লাইফ নিয়ে এরকম রিস্কির ভিতরে যাবা না কখন। তারপর আমরা দুইজন সকালবেলায় বাসায় চলে আসি, আমাদের যার যার বাসায় চলে আসি। বাসায় আসার পরে গোসল করে আমাদের তখন আর শরীরে এতটুকু শক্তি ছিল না যে আমরা তখন আবার স্কুলে যাব, তো আমরা যার যার মতো বেডে শুয়ে পড়ি। তারপর থেকে প্রায় এক সপ্তাহ মতো আমাদের দুইজনেরই জ্বর ছিল। এক সপ্তাহ পরে আমরা যখন সুস্থ হয়ে আমরা যখন স্কুলে ব্যাক করি, তখন আমাদের ফ্রেন্ড ঈশা, যার বাসায় আমরা ছিলাম, সে আমাদেরকে বলে যে তোরা সকালবেলায় আমার দরজায় নকও করলি না, কোনো কিছু করলি না, তোরা আমার বাসার সামনে চাবিটা দিয়ে চলে গেলি, এটা তো ঠিক হলো না, আমার তো একবার ভুলে যাবে। আমি চিন্তা করতেছিলাম তোরা এই 7 দিন স্কুলে আসছি না, কিন্তু আমরা কিন্তু ভাইয়া ওই চাবিটা লকও করি নাই বা রুমটাও লক করি নাই, আমরা দরজা খুলে আমরা দৌড়ে চলে আসছিলাম। আসলে পরে এই জিনিসটা আমাদের কাছে অনেকটা অবাক লাগে যে আমরা যেখানে দৌড়ে রুম থেকে চলে আসছিলাম সেখান থেকে কিভাবে দরজা লক হয়। আবার টেবিল ফ্যান, ইনফ্যাক্ট যে লাইটটা আমরা নিয়ে আসছিলাম, টর্চ লাইটটা নিয়ে আসছিলাম, সবকিছু ওইখানে বাসার ওখানে ছিল। তো এই জিনিসটা আমাদের আসলে অনেক অবাক লাগে যে আমরা যেগুলো নিয়ে আসি না, যেগুলো সবগুলো রুমের মধ্যে রেখে আসছিলাম, সেগুলো কিভাবে আবার ওর বাসার সামনে আসে। তারপর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত ওই ঘটনাটার ব্যাখ্যা আমরা পাই নাই। ইনফ্যাক্ট যখনও ঘটনাটা মনে হয় তখনই নিজের মধ্যে ভয় লাগে এখনো যে আসলে কত খারাপ একটা সময় কাটাইছি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এর আগে সম্ভবত পড়িনি, আমি চেষ্টা করছি পড়ে শোনানোর, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু ডিফিকাল্ট আমার জন্য পড়া, তারপর আমি পড়ে শোনাচ্ছি। হাই রাসেল ভাই, I hope you're doing well. First of all, sorry that I couldn't type in Bangla for some reason. I just don't want to. যদি তার নামটাও প্রকাশ করছেন, তিনি জানিয়েছেন এবং তিনি লিখেছেন যে তিনি Booth of Fame হিউজ ফ্যান, 2010 থেকে তিনি শুনছেন, এন্ড তিনি Booth of Fame এপিসোড মিস করেন না। তারপরে তিনি বলছেন যে তিনি নিউ ইয়র্ক থেকে আমাদেরকে লিখে পাঠাচ্ছেন, এন্ড আই ওয়ান্ট টু শেয়ার। আচ্ছা, তিনি তার স্টোরি তা তিনি শেয়ার করতে চান এবং তিনি বলছেন যে তিনি আসতে চেয়েছিলেন আমাদের শোতে, বাট এটা পসিবল না, ইন ফিউচার তিনি হয়তো আসবেন। ফেজ 1, in 2018 some reason আমার প্যারেন্টস বাংলাদেশে ব্যাক করে, এন্ড আমি এখানে একা ছিলাম ইন দ্যাট টাইম। সো এই ফ্রি টাইমে আমি বোস্টন হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা ফ্রেন্ডের সাথে মিট করতে। দেন আমার ফ্রেন্ড সাজেস্ট করলো যে সেলিম নামের একটা প্লেস আছে, সেলিম নামে একটা প্লেস আছে, সেলিম হবে এটা, আমি ঠিক জানি না কি হবে এটা, এবং সেখান থেকে ঘুরে আসতে বললেন। এবং তিনি বললেন যে লেট মি টেল ইউ যে সেলিম ইজ আ প্লেস ওয়ার ব্ল্যাক ম্যাজিক ওয়াজ ইনভেন্টেড, অ্যান্ড মানে যেখানে ব্ল্যাক ম্যাজিকের শুরুটা যেখানে হয়েছিল, এবং তিনি বলছেন স্পেসিফিক্যালি মানে শুরুটা মানে যেখানে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ইনভেন্ট হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক আর কি, সেটাই তিনি বলছেন। স্পেশালি উইচেস আজ থেকে অ্যারাউন্ড 2000 ইয়ার্স আগে এখানে লোকজন সেখানে উইচ হিসেবে কাউকে ডাউট করলে বা সন্দেহ করলে আগুনে পুড়িয়ে মারত। ইভেন মানে মানুষও, নিষ্পাপ মানুষও ওই টাইমে মারা গেছে, হয়তো কেউ কেউ উইচ হিসেবে সন্দেহ করেছে এবং তাকেও সেই কারণে প্রাণ দিতে হয়েছে। এবং সন্দেহ করলে বা পার্সোনাল যে সমস্ত কারণ ছিল, কাউকে হয়তো মানে শাস্তি দিতে চাইলে বা কাউকে মেরে ফেলতে চাইলে সত্যি তাকে উইচ বলে তারপর তাকে সেখানে মেরে ফেলা হতো। সেদিন সারা রাত আমরা ছিলাম ওইখানে, অনেক প্লেস এক্সপ্লোর করেছিলাম, লাইক গ্রেভইয়ার্ড, এবং সেই গ্রেভইয়ার্ড গুলো ছিল এই সমস্ত উইচদের গ্রেভইয়ার্ড। এটা আমি প্রথম শুনছি যে উইচদের গ্রেভইয়ার্ড ওখানে ছিল, এবং সেটা তিনি ভিজিট করেছেন। কোনো সুপার ন্যাচারাল কিছু দেখিনি, ফিলও করিনি। এনিওয়ে, পরের দিন রাতে ড্রাইভ করে নিউ ইয়র্ক ব্যাক করতেছিলাম একা,
নিউ জার্সিতে ক্রস করার টাইমে রাত অ্যারাউন্ড 2টার দিকে হাইওয়েতে হঠাৎ করে কারের ওয়েটটা অনেক বেশি মনে হচ্ছিল, এবং কারে যদি একা ড্রাইভ করা যায় সেটাও কিন্তু বোঝা যায়, এবং অনেক লোক যদি একসঙ্গে থাকে তাহলে যে অনেক লোক যে গাড়িতে উঠেছে ডিফারেন্সটা যিনি ড্রাইভ করেন তিনি বুঝতে পারেন। আমি নিজে অজান্তে রিয়ার ভিউ মিররে আমি ব্যাক সিটের দিকে তাকাই এবং দেখি উইন্ডোর সাইডে একটা মেয়ে যার অনেক বড় বড় চুল বাতাসে উঠছে, এন্ড সে একটা ব্ল্যাক টাইপের ড্রেস পরে আছে, এবং ইটস অল হ্যাপেন ইন এ ব্লিঙ্ক অফ আইস, যে একদম চোখের পলকে সবকিছু ঘটে গেল, এবং আমি অনেক কষ্ট করে নিজেকে সেন্সটা ধরে রাখলাম, আমি জ্ঞান হারালাম না, বিকজ আমার কারের স্পিড ছিল প্রায় 130 কিলোমিটারের ওপরে। দেন রাত 3টায় আমি যখন নিউ ইয়র্কে ঢুকলাম ম্যানহাটনে ঢুকে আমি হার্ট ব্রেক করতে বাধ্য হলাম, কারণ আমার কারের ঠিক সামনে একটা মেয়ে মেইন রোডের মাঝখানে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিল না, মানুষ নামাজের সময় রুকুতে গেলে হাঁটু ধরে যেভাবে রুকুতে যায় সেই রকম পজিশনে সে দাঁড়িয়েছিল, এবং তার মাথাটা রোডে টাচ করা ছিল, এবং হিউম্যানলি উইচ ইজ ইম্পসিবল আমি সাথে সাথে আমার মোবাইল বের করে ছবি তুললাম, অ্যান্ড I called my girlfriend over phone, যে ও সব শুনে বলল যে 911 কল করতে। ওর বাইপাসে ওই লেডি ওই যে মেয়েটা দাঁড়িয়েছিল তাকে আস্তে করে পাস করে কোনোভাবে চলে আসতে। 911 রাতে পুলিশের জন্য ওয়েট করার চেয়ে আমি টায়ার্ড ছিলাম, এবং আমি সেই মেয়েটাকে আস্তে করে তার পাশ কাটিয়ে কোনোভাবে আমি চলে আসলাম। দেন বাসায় এসে ঘুমানোর টাইমে আমি ভাবতে লাগলাম যে এগুলো কি কাহিনী হলো আজ, এইগুলো আমি ঠিক বিলিভ করি না, তাই আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড যে কোন একটা লজিক্যাল কোন অ্যান্সার পাওয়া যায় কিনা, বা এটা কেন হলো। আমি একটা জায়গায় উনি যেগুলো দেখলেন আর কি, গাড়ির ব্যাক সিটের একটা মেয়েকে দেখেছেন, তারপরে তিনি আবার রাস্তার মাঝখানে ওইরকম একটা মেয়েকে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, এবং সারা রাত তিনি জেগে থাকেন, এবং তিনি বলছেন আমি সারা রাত জেগে থাকি, খুব টায়ার্ড হয়ে তিনি একটা সময় ঘুমিয়ে পড়েন। তারপরে তিনি বলছেন যে দেন আমার বাসায় স্টার্ট হলো সব আজব টাইপের ঘটনা, উইয়ার্ড সব যেগুলো এক্সপ্লেইন করার মতো না এরকম সব সিচুয়েশন তৈরি হলো, এবং রাতের বেলায় আমি ফিল করতাম যে কিচেন থেকে কেউ বাথরুমের দিকে যাচ্ছে, এবং আমার যে বাবা মা তাদের রুমগুলো সব ফাঁকা ছিল, সেই রুমে বেডরুমগুলোতে কেউ হাঁটাহাঁটি করছে, এবং এটা খুব স্লোলি শুরু হতো। দেন আস্তে আস্তে শুরু হলো দরজা ধাক্কানোর শব্দ। তখন থেকে আমি বাসায় সারা রাত আমার ফ্রেন্ডদের ফোনে লাইন রাখতাম। একদিন রাত অ্যারাউন্ড 2টায় আমি ফোনে কথা বলছিলাম, দেন হুট করে আমার উইন্ডোতে কেউ একজন নক করলো। আমি 8 তলায় থাকি, 8 তলার উপরে উইন্ডোতে কে নক করবে? নকের সাউন্ড পেলাম, দেন আমি বললাম যে কেউ আমার উইন্ডোতে নক করছে। পরপর 2 বার নক হলো, এবং একটু চিন্তা করে দেখেন যে ফ্ল্যাটে আপনি একা এবং কেউ একজন আপনার জানালায় নক করছে। আমি অনেক ভয় পেয়ে পাশের সব লাইট অন করে আমি রাতটা কোনো মতে পার করে দেই। এবং নিউ ইয়র্কে আমার আমি ভূত তাড়াতে কোন হুজুরের কাছে যাব, এটা তো সম্ভব না, কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। দেন আমি আমাদের এলাকায় একটা মসজিদ আছে, সেখানে গেলাম, এবং সেখানে গিয়ে আমি ওখানে মানুষজনদের কাছে বলি। ওনারা কেউ কেউ বলে নামাজ পড়তে, দোয়া করে ঘুমাতে। একজন বেশ বয়স্ক টাইপের মানুষ ছিলেন, তিনি আমাকে বললেন যে তোমাকে কেউ ক্ষতি করছে না, তুমিও এটা নিয়ে এত বেশি চিন্তা করো না। বাসায় ঢুকলে শব্দ করে ঢুকবে, সালাম দিয়ে ঢুকবে, এবং তুমি নিরাপদে থাকবে। এর কয়েকদিন পরের কাহিনী। সেদিন ওয়েদারটা অনেক গরম ছিল, টেম্পারেচার অনেক বেশি ছিল। আমার রুমের জানালাগুলো সব অফ ছিল, এবং গেটটাও লক ছিল, এসি অন করা। এবং হঠাৎ করেই আমি স্টাডি করছিলাম, দেন হঠাৎ করে আমি বেডরুমের গেটে একটা নকের সাউন্ড পাই, এবং এই সময় আই ওয়াজ রেডি। আমি সাথে সাথে
আমার ভিডিও ক্যামেরা ওপেন করলাম এবং ক্যামেরা মানে ফোনের যেটা ভিডিও ক্যামেরা থাকে সেটা ওপেন করলাম, দেন নোটিস করলাম আমার রুমের ডোরটা অটোমেটিক্যালি খুলে গেল স্লোলি এবং সাউন্ড করে আবার লেগেও গেল। আমি ভয় না পেয়ে জাস্ট শকড হয়ে গেলাম এবং তাকিয়েছিলাম, এটা কিভাবে পসিবল? এমন না যে আমার উইন্ডোটা খোলা, বাইরে থেকে বাতাস আসছে, এরকম কিছু না। বাতাসে খুলে যেতে পারে মানে, কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে খুলবে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা, দরজাটা খুললো এবং বন্ধ হয়ে গেল। এবং রাত 3:30 আমি সাউন্ড পেলাম যে কেউ হেঁটে আমার বাবা মার রুম থেকে, আমার প্যারেন্টস এর রুম থেকে কিচেনে গেল। আমি বাসায় একা, কারণ আমার প্যারেন্টসরা তখনও বাংলাদেশে। আমি ভাবলাম যা আছে কপালে, আমি দেখবো যে কে ওই কিচেনে গেছে। আমি পা টিপে টিপে কিচেন পর্যন্ত যাওয়ার আগে কিচেন থেকে হাড্ডি চিবানোর মতো সাউন্ড পেলাম। সাথে সাথে আমি ভয়ে ওই জায়গাটাতেই জমে গেলাম। আমি মানে আমার কোন মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না এবং আমি আমার মানে যে সমস্ত ফিলিংটা হচ্ছিল সেটা এক্সপ্লেনও করতে পারবো না। নিজেকে আমি একটু বুঝালাম যে আই নিড টু গো ব্যাক টু মাই বেডরুম অ্যান্ড সাউন্ডলেস ভাবে যেতে হবে। আমার নিজের প্রেজেন্স, মানে আমার যে প্রেজেন্সটা, এটা অন্য কাউকে বোঝানো যাবে না বা বুঝতে দেওয়া যাবে না। দেন আমি আমার বেডরুমে যে গেটটা ভালো করে লক করে আই জাস্ট সিম্পলি কল 911। ম্যাক্সিমাম 7-8 মিনিট আমার বাসার 3-4 জন পুলিশ চলে আসে। and I explained them that I was feeling that someone else, কেউ আমার মানে in my apartment কেউ একজন আছে এবং it could be thief, যে কেউ হতে পারে। so I was feeling unsafe এবং আমি ওদেরকে জিন কিংবা সুপার ন্যাচারাল কোনো কথা বললাম না, বিকজ তাদের মানে দে হ্যাভ নো পাওয়ার টু মেক মি, মানে কোনো ধরনের কোনো কিছুই ছিল না। এবং তারা আমাকে হয়তো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে বা কোনো রিলেটিভের বাসায় চলে গেলাম, এরকম মানে কিছু একটা করবো, এরকম সিদ্ধান্ত নিলাম। নেক্সট উইকে আমার প্যারেন্টসরা ব্যাক করলো এবং আমি সেটাই করেছিলাম। নেক্সট উইকে আমার প্যারেন্টসরা ব্যাক করেছিল নিউ ইয়র্কে। দেন ব্যাক করলে তখন আমি বাসায় চলে আসবো। আমার প্যারেন্টসরা ব্যাক করার পরে আমি ব্যাক করি। আমার প্যারেন্টসরা ব্যাক করার পরে আমি কিছু ফিল করিনি, দেখিনি। বাট একদিন আমি কাজে ছিলাম, আমার আম্মু আমাকে বারবার কল দিচ্ছিল। আমি কল রিসিভ করে আম্মুকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কোনো ইমার্জেন্সি কিছু? কারণ কাজ থাকলে জেনারেলি পার্সোনাল কোনো কল আমরা ধরি না। আম্মু জাস্ট আমাকে জিজ্ঞেস করলো যে বাসায় কখন আসবো। আব্বু নাই, তাই আম্মু একা একা ভয় পাচ্ছিল। বাট আম্মু আমাকে তখন ফোনে কিছু বলেনি। আমি বাসায় আসার পরে আম্মু বলল যে তিনি ওয়ার্কিং আওয়ার চেঞ্জ করতে, কেন এত লেট নাইট না হয় আমার। আমি জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? দেন আম্মু বলল যে আম্মু রাতে 11টার দিকে বাথরুমে গিয়েছিল। আম্মু একাই ছিল বাসায় অ্যান্ড হঠাৎ করেই বাথরুমের গেটে কে যেন খুব জোরে জোরে নক করছিল। মানে খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু যেই ঘটনাটা যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তার সাথে ঘটছিল, এখন তার মার সাথে ঘটছে এবং তিনি এখানেই ঘটনাটা শেষ করেছেন। এবং তিনি বলছেন যে এটা আমার ঘটনা ছিল, যদি ভালো লাগে তবে শেয়ার করবেন। নিউ ইয়র্কের মতো একটি জায়গায়, এবং সেই জায়গাটাতে ঘটনাটা ঘটছিল। এবং ঘটনাটা ঘটছিল কখন, যখন তিনি ওই উইচিতের গ্রেভিয়ার্ড দেখতে গিয়েছিলেন এবং সে অদ্ভুত একটা জায়গায় গিয়েছিলেন, সালিম নাম মনে হয় জায়গাটা, সেই জায়গাটায় গিয়েছিলেন। এবং সেখানে যাওয়ার ফলে এই ঘটনাগুলো কিন্তু তার জীবনে ঘটেছিল এবং বহুদিন পর্যন্ত সেই ঘটনাগুলো তার পিছু ছেড়েছিল না। এবং তার বাবা মা, এরকম হতেই পারে যে তিনি ওই জায়গাটায় গিয়েছিলেন কিন্তু তিনি বলছিলেন যে তিনি এগুলোকে অতটা বেশি পাত্তা দেন না। তো তার বাবা মা ছিল না, বাসায় তিনি একা ছিলেন, সে সমস্ত ঠিক আছে, তিনি একা, মানে আমি জানি না যে তিনি হয়তো, মানে কেউ যদি বলেন তাহলে আমি বলবো যে অনেকে এইভাবেও বলতে পারে যে বাবা মা ছিল না, একাকে সমস্ত জিনিস হয়তো হ্যালুসিনেট করেছেন বা একটা মানে খারাপ জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে ফেরার সময় রাস্তায় এরকম ভয় তিনি পেতেই পারেন। এই সমস্ত মেনে নেওয়া যায়, কিন্তু যখন একই ঘটনা তার মার সাথে ঘটে সেটা মেনে নেওয়াটা একটু কষ্টকর। প্রশ্ন হচ্ছে আমার যে আপনি আপনার মার সাথে নিশ্চয়ই ঘটনা শেয়ার করেছিলেন, সেই ঘটনা শেয়ার করার পরিপ্রেক্ষিতে এটি ঘটেছিল কিনা আমি ঠিক জানি না। যদি ঘটে থাকে সেটাও হতে পারে একটা কারণ। আসসালামু আলাইকুম ভাই, জানি আপনি অনেক ভালো থাকেন, এই জন্য জিজ্ঞেস করলাম না আপনাকে।
আচ্ছা ভাই, এর আগেও আমি ভূতে একবার এসেছিলাম 2015 সালে। তো যাই হোক, রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, যদি ভালো লাগে তো শেয়ার করতে পারেন। ঘটনাটা হচ্ছে এইবারই রোজা ঈদের 3য় দিন। তো মূলত হচ্ছে আমাদের ঢাকা থেকে যশোরে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু মানে পরে ভেবে দেখলাম যে এই মুহূর্তে যদি মানে ঢাকা থেকে যশোরে যাই তাহলে হয়তো ঈদের সময় ওখান থেকে আবার ব্যাক করাটা অনেক প্রবলেম হতে পারে, ট্রান্সপোর্টের অনেক ঝামেলা। তো একটা সময় আমরা ডিসাইড করি যে তাহলে হচ্ছে আমরা বাইকে যাই। তো এই জন্য আমি আর আমার একটা ফ্রেন্ড আসিফ নাম, আমরা দুইজনই ভাবলাম তাহলে আমরা হচ্ছে বাইকে যাই, ব্যাক করার সময় আমাদের কোনো প্রবলেম না। তো ঈদের 3য় দিন আমরা রাত 11টার সময় এখান থেকে রওনা দিই ঢাকা থেকে। তো যেহেতু ঈদের সময়, তারপর ওই দিন বৃহস্পতিবার ছিল, তো মোটামুটি রাস্তাঘাট এক কথায় বলতে গেলে পুরোটা ফাঁকা। মানে হয়তো মাঝে মাঝে যে একটা বাস বা ট্রাক রাস্তায় দেখা যায়, আর তাছাড়া পুরো রাস্তায় আমরা দুইজনই। তো আমরা রওনা দিলাম ভালো মতো, ফেরিঘাটে পৌঁছালাম, ফেরিঘাট পার হলাম। তো ফেরিঘাট পার হওয়ার পরে নদীর ওপরে আর কি ফরিদপুরের কাছাকাছি তখন হচ্ছে তাকে বলে রাখি যে বাইক তখন চালাচ্ছিল আমার ফ্রেন্ড, আমি পিছনে বসা। ফরিদপুর পার হওয়া মানে ফরিদপুরের ভিতরেই তখন হঠাৎ রাস্তায় একটা স্পিড ব্রেকার থাকে। তো স্পিড ব্রেকারটা ঠিক পার হওয়ার সময় আমাদের ফ্রেন্ড আমাকে বলে যে তুই একটু ভালো মতো বস, আর এদিকে ওদিকে তাকানো দরকার নেই, জাস্ট সামনের দিকে তাকা। আর যেহেতু ওই দিকটা অনেকটা ফাঁকা, আপনার রাস্তা দেখতে গেলে একদম পুরো সোজা একটা রাস্তা, দুপাশে অনেক গাছ, আর রাতের অন্ধকারে তো মানে গাছগুলা এমন ভাবে দেখা যায় যেন মনে হয় যেন আপনি কোনো জঙ্গলের ভিতর দিয়ে আছে, দুপাশে পুরো গাছ ঢেকে আছে এরকম। এইটা হচ্ছে মানে ফার্স্ট ঘটনা। ও আমাকে জাস্ট এইটুকু বলে যে তুই এইদিকে ওইদিকে তাকাস না, জাস্ট সোজা তাকা আর ঠিক মতো থাক। তো আমিও ভাবলাম হয়তো মানে যেহেতু রাস্তা ফাঁকা, হয়তো একটু স্পিডে তো মানে চালাবে, সেই জন্য আমি আর অতটা কেয়ার করলাম। যাই হোক, ফরিদপুর আমরা পার হলাম। ফরিদপুর পার হয়ে যখন আমরা মাগুরার কাছাকাছি, হ্যাঁ মাগুরার ভিতরে তখন ঢুকে যাই আমরা। মাগুরার ভিতরে ওখানে যেয়ে তখন আমরা একটু রেস্ট নিই, আসলে অনেকক্ষণ মানে একটা মাস ও বাইক চালালো, এবার তাহলে একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে আমরা আবার স্টার্ট করবো। আমরা ওইখানে একটু রেস্ট নিই 10-15 মিনিট। তো রেস্ট নেওয়ার পরে এবার হচ্ছে মানে আমি বাইক চালাই। তখন থেকে যখন আমরা বাইক স্টার্ট করি তখন রাত 3টা থেকে 3:30টার ভিতরে এরকম একটা টাইম। তো বাইক স্টার্ট দিলাম, যেহেতু রাস্তা ফাঁকা আর রাতের বেলা, তো আমাদের বাইকের স্পিড মানে যেহেতু স্টার্ট দিলাম তো মানে প্রথম দিকে এই 60-70 এরকম স্পিড। তো হঠাৎ করে আমাদের বাইকের লাইটটা সামনে পড়লো, দেখি যে রাস্তার ডান সাইডে এক ভদ্রলোক, মানে দেখে মনে হচ্ছে একটু বয়স্ক, পিছন থেকে দেখে মনে হচ্ছে মানে ওনার হয়তো কোন একটা পাঞ্জাবি পরা, একটু বয়স্ক, মানে মুরব্বীরা যেরকম। তো ফার্স্ট টাইম এটা ভাবছি হয়তো যেহেতু মানে রাত ফজরের টাইম, হয়তো উনি নামাজের উদ্দেশ্য তো বাসা থেকে বেরোয়। তো এই তো তখন আমাদের থেকে ওনার ডিস্টেন্স প্রায় 50-60 হাত। তো যখন হচ্ছে আমরা বাইক নিয়ে মানে যাচ্ছি, মানে ওনাকে যখন আমরা ক্রস করি, উনি তো রাস্তার ডান পাশে, আমরা তো রাস্তার বাম সাইডে, ওনাকে যখন আমরা ক্রস করি তখন মানে আমি এবং আমার ফ্রেন্ড দুইজনই ওনার দিকে তাকাই। ওনার দিকে তাকানোর পরে সেটা দেখলাম, এইটা আসলে আমরা আগে কল্পনা করিনি। ওনার দিকে তাকানোর পর দেখলাম যে আসলে ওনার শুধুমাত্র একটা শেপ আছে, ওনার জাস্ট মানে মাথা নেই, ওনার মাথা নাই। আর ওনার যে পাঞ্জাবিটা পরা, ওটা অ্যাজ লাইক দেখতে মনে হচ্ছে মানে একটা হ্যাঙ্গারে পাঞ্জাবি ঝুলে একটু যেমনটা দেখায় তেমন, জাস্ট একটা মানে ড্রেস ঝুলতেছে ওইখানে। ওনার পার দিকে অবশ্য আমরা খেয়াল করিনি, বাট ওনার কোনো মাথা নাই। এইটা দেখে তো মানে কি বলবো কি করবো কোনো কিছুই কাজ করছে। তো আমার ফ্রেন্ড তখন জাস্ট বলে যে তুই ওই দিকে তাকাস না, তুই স্পিড বাড়া, জোরে চালা। তো আমিও তখন স্পিডটা বাইকের বাড়াই, আর তখন স্পিড তার আগে তো স্পিড 60 থেকে 70 ছিল, ওটা দেখার পর আমি তো স্পিড আরো বাড়াই, প্রায় 100 ছুঁই ভাবে এরকম। এদিকে ও তোমার বলছে যে তুই পিছন দিকে কোনো মতেই তাকাবি না, সামনের দিকে তাকা, লুকিং গ্লাসের দিকে তাকানো দরকার। তো আমিও তো সামনের দিকে তাকায় চালাচ্ছি। হঠাৎ করে একটা কৌতূহলের সৃষ্টি হলো, আমি
একটু লুকিং গ্লাসের দিকে তাকাই দেখলাম যে আমরা যখন ওইটাকে ক্রস করি, ও তখন আমরাও যখন স্পিড বাড়াই দিচ্ছি, ও আমাদের সাথে সাথে আসছে। আগে তো ওটা দেখতে মনে হচ্ছিল যে এটা হেঁটে আসছে, কিন্তু যখন লুকিং গ্লাসে দেখলাম তখন দেখলাম যে এটা আসলে সুপারম্যান মুভিতে আমরা যেমন দেখি, মানে উড়ে যেমন আসে ওইরকম উড়ে আসে। আমাদেরও বাইকের স্পিড তখন 100, আর ও তো আমাদের সাথে সাথে। একটা পর্যায়ে তখন তাকাই দেখি যে ও মানে আমাদের পাশে, মানে হয়তো আমাদের 5 থেকে 10 হাত ডিস্টেন্স হবে আমাদের পাশে, ঠিক আমরাও যে স্পিডে যাচ্ছি ও সেই স্পিডে। ওটার কোনো মাথা নেই, জাস্ট ড্রেস একটা পাঞ্জাবি ঘুরে আসে। তো কি করবো, এদিকে রাস্তা তো পুরা ফাঁকা, আশপাশে কোনো বাড়ি ঘর নাই, পুরা ফাঁকা মাঠ, এইভাবে তো চলতেছে। তো আনফর্চুনেট কপাল ভালো যে সামনে আমাদের একটা মানে ছোট ছোট বাজার মতো দেখতে পাই এবং লাইটটা এখানে জ্বলতেছে। ওইটা যখন আমরা কাছাকাছি চলে আসি তখন ও আর আমাদের সাথে মানে থাকেনি, ও তখন চলে গেছে। তো ওইখানে যে আমরা আবার একটু রেস্ট নিই, তারপরে আমরা দুজন তো মানে কি বলবো, আসলে যা দেখলাম তো এটা মানে আনবিলিভেবল একটা ব্যাপার। তখন আমরা ওখানে বসে এবার ও আমারে বলছে যে এরকমটা আসলে হবে আমি কল্পনা করতে পারি। এইটা তো হলো সেকেন্ড ঘটনা। এবার তখন আমি ওকে জিজ্ঞেস করি আসলে তাহলে প্রথমে যে তুই আমাকে বলছিলি যে ঠিক মতো বয়সকালে ওই সময় কি দেখলি, তখন ও আমাকে যেটা বলে যে ও যখন স্পিড ব্রেকারটা যখন ও ক্রস করে তখন বাইকের লাইটের আলোটা একটু মানে উপর দিকে ওঠে, ওখান থেকে একটু গাছপালা দিয়ে ঘেরা, ওইখানে গাছের দিকে ওর লাইট বাইকের লাইটটা পড়ে। ও যখন যেটা দেখে সেটা দেখে যে ওইখানে একটা সেটা মহিলার মতো দেখতে, এরকম মহিলা মানুষ বসে আছে, গায়ে সাদা একটা কাপড় কাচানো, চুলগুলা মানে তখন চুলগুলা মাটিতে ঝুলতেছে এবং ওর যে সাদা যে কাপড়টা কাচানো ওইটাও মাটিতে ঝুলতেছে। কিন্তু মানে ওইটার গাছের আর মাটির ডিস্টেন্সটা প্রায় আপনার অনেক দূর, 20 ফিট মতো হবে এরকম। ও যখন ওইটা দেখে, ও দেখে আমাকে তখন মানে বলে যে আসলে ওই দিকে তাকানো দরকার নেই, কারণ যদি দুইজনই দেখতাম হয়তো দুইজনই নার্ভাস হতাম। তো ও নাকি ওইটা দেখছে, যখন লাইটটা পড়ছে তখন ওইটা দেখছে, দেখার পরে ও আর আমাকে কিছু বলেনি, বাট ও নাকি স্পিড ব্রেকারটা পাওয়ার উপর একটা এমনি খেয়াল করে দেখে যে লাস্ট টাইম আমরা যেটা দেখলাম যে আমাদের সাথে এটা যেভাবে আসছিল ওইটাও নাকি ঠিক ওইভাবে আমাদের সাথে আসছে। কিছুক্ষণ পরে ও ওইটা দেখিনি, এই জন্য আমাকে তখন আর নোটিস করিনি, আর আমি অতটা খেয়াল করিনি। এই হচ্ছে আসলে আমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন।